রেহান, বিশাল আর অর্পিতা আর আমরা 4 বন্ধুবান্ধবী মিলে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। আমরা ঠিক করেছিলাম যে আমরা নদীর পাশে যে বাগানটা আছে সেখানটায় যাব ক্যাম্পিং করতেই। কিন্তু নদীর পাড়ের কথা শুনে তখন রেহান বলে উঠল, আমাদের নদীর পাড়ে যাওয়া ঠিক হবে না, কারণ ওর পাশেই কবরস্থান আছে, ওখানে গেলে আমাদের যখন তখন বিপদ হতে পারে। রেহানের কথা শুনে বিশাল বলল, আরে কবরস্থান থাকলেও কবরস্থানে তো শুধু মরাই থাকে, আর মরাদের থেকে কি ভয়? আর আমরা যেখানে ক্যাম্পিং করব সেখান থেকে কবরস্থানটা একটু দূরে। রেহান প্রথমে রাজি না হলেও আমাদের সবার কথার পরে রেহান রাজি হলো। আমরা ঠিক করলাম আমরা কাল বিকালেই রওনা দেব। এবার আমরা 4 বন্ধু মিলে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা একটু সকাল সকালে বেরিয়েছিলাম, কারণ আমাদের রাত হওয়ার আগে বাড়িতেও ফিরতে হবে। আর আমরা যেখানে ক্যাম্পিং করতে যাচ্ছি সেই জায়গাটা একটু দূরে। আমরা সবাই খুব হ্যাপি ছিলাম ক্যাম্পিং করতে যাওয়ার জন্য, আর এটা আমাদের জীবনে প্রথম ক্যাম্পিং ছিল। ঘন জঙ্গলের মাঝ দিয়ে পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে ঠিক সময় মতোই পৌঁছে গেলাম। আমরা গাড়ির মধ্যে থেকে আমাদের যাবতীয় সব জিনিসপত্র নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আমরা যেখানে ক্যাম্পিং করতে গেছিলাম সামনেই একটা বিশাল বড় নদী ছিল। সামনের ভিউটা অনেকটাই সুন্দর। তখন রেহান বলল, আমাদের আর দেরি করলে চলবে না, মনে রাখতে হবে আমাদের ঠিক সময় মতো বাড়ি পৌঁছাতে হবে। জায়গাটা যেহেতু অনেক দূরে, তাই আমাদের 10টা বাজতে বাজতেই এখান থেকে রওনা দিতে হবে। তাই আমরা দেরি না করে আমাদের ক্যাম্পিং শুরু করে দিলাম। ক্যাম্পিংয়ে গিয়েই আমরা প্রথম থেকেই খুবই মজা করছিলাম। আমরা আমাদের আসল এনজয় শুরু করার আগে সমস্ত খাবারগুলো তৈরি করে রাখছিলাম। এরপর রান্না শেষ হওয়ার পর আমরা সবাই মিলে খুব মজা করলাম। আমরা মিউজিক চালিয়ে খুব নাচ করেছিলাম। আসল কথা, এখানে আসার আগে আমারও একটু ভয় ভয় করছিল, কিন্তু এখানে এসে এত মজা করেছি যে ভয়ের কথা আর মাথায়ই আসেনি। এরপর অনেক নাচানাচি করার পর আমরা সবাই আমাদের বানানো খাবার আর বাড়ির থেকে নিয়ে আসা কিছু খাবার খেতে লাগলাম। এদিকে খাবার খাওয়ার সাথে সাথে আমাদের গল্পও চলছিল। আর এটা ছিল আমাদের 4 বন্ধুর জীবনের প্রথম ক্যাম্পিং। এরপর অর্পিতা হঠাৎ উঠে বলল, আমার ফোনে এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, আমার একটু বাড়িতে ফোন করতে হবে, তাই আমি একটু ওদিকটাতে গিয়ে বাড়িতে একটা কল করে আসি, ততক্ষণ তোমরা তোমাদের খাবার এনজয় করতে থাকো। এরপর অর্পিতা কানে ফোন নিয়ে হাঁটতে হাঁটতে ওদিকটাতে চলে গেল। এরপর আমাদেরও খাওয়া শেষ হয়ে গেল। প্রায় 1.5-2 ঘন্টা হতে যাচ্ছে, কিন্তু অর্পিতার ফোনে ফোন করে ওকে পাওয়া যাচ্ছে না। অর্পিতার ফোনে যখনই ফোন করছে তখনই ওর নাম্বারটা পরিষেবা সীমার বাইরে বলছে। এদিকে আমাদের বাড়ি যেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তাই তখন বিশাল বলে উঠল, আমাদের এখানে দেরি না করে ওদিকটাতে গিয়ে আমাদের অর্পিতাকে খুঁজে আসা দরকার। তাই এবার আমরা বিশালের কথা অনুযায়ী অর্পিতাকে খোঁজার জন্য যাচ্ছিলাম। আমরা 3 জন অর্পিতাকে খুঁজতে খুঁজতে প্রায় ঘন জঙ্গলের মধ্যে চলে আসলাম। আর তখনই আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজটা ওদিক থেকে আসছে। আমাদের মনে হলো হয়তো অর্পিতা কোনো বিপদে পড়েছে, তাই আমরা আর কিছু না ভেবে ওদিকটাতে দৌড়ে গেলাম। আসলে কান্নার আওয়াজটা আসছিল একটা কবরস্থান থেকে। আমরা সেই কবরস্থানের দিকেই দৌড়ে গেলাম। আমরা দৌড়ে গিয়ে দেখলাম ওখানে অর্পিতা বসে আছে, আর ও ওখানে একটা কবরের সামনে বসে কান্না করছে। তখন আমি অর্পিতাকে বললাম, অর্পিতা, তুমি এখানে কি করছো? আমরা তখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, তুমি এসেছো প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে, আর তুমি এখানে এসে এই কবরের সামনে বসে কান্না করছো কেন? কিন্তু অর্পিতার তরফ থেকে কোনো জবাব এলো না। তখন বিশাল বলল, হয়তো ও আমাদের সাথে মজা করছে, আমাদেরকে ভয় দেওয়ার জন্য। দাঁড়াও, আমি এখনই ওকে গিয়ে ডেকে আনছি। এই বলে বিশাল অর্পিতার দিকে এগিয়ে গেল আর অর্পিতার পাশে বসে অর্পিতাকে ডাকছিল। ওখানে অর্পিতা বিশালের দিক ঘুরল। অর্পিতার ওই চেহারা দেখে বিশাল ভয়ে চিৎকার করে উঠল। আমরাও অর্পিতার ওই রূপ দেখে ভয়ে সেখানে কাঁপতে লাগলাম। এটা অর্পিতা না অন্য কেউ সেটা বোঝা যাচ্ছিল না। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছিল, আর ওর মুখটা পুরো কঙ্কালের মতন দেখা যাচ্ছিল। আমরা শুধু ওর ড্রেসটা দেখে বুঝেছিলাম যে ওটা অর্পিতা। আমরা ওখান থেকে ভয়ে দৌড়ে পালালাম। রেহান সবসময় ওর ব্যাগের মধ্যে একটা হনুমান চল্লিশা রাখত,
তাই আমরা দৌড়ে ওখান থেকে পালিয়ে গিয়ে হনুমান চল্লিশা নিয়ে আর বিশালের হাতে একটা মশাল জ্বালিয়ে নিয়ে ওই কবরস্থানটার দিকে ফিরে আসি। আর কবরস্থানে দাঁড়িয়ে অর্পিতার সামনে আমরা তিনজনই খুব জোরে জোরে হনুমান চল্লিশা পড়তে থাকি। তখন অর্পিতা খুবই রেগে যায় আর আমাদের বলে, এইসব পড়া বন্ধ করো। আমরা হনুমান চল্লিশা পড়ছিলাম, অর্পিতা সেটা শুনতে পারছিল না, ও থরথর করে কাঁপছিল। তবুও আমরা জোরে জোরে হনুমান চল্লিশা তাকে পড়ে শোনাচ্ছিলাম। হনুমান চল্লিশা পড়ার কারণে অর্পিতার দেহ থেকে অশুভ শক্তিটা চলে যায় আর অর্পিতা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা সবাই মিলে অর্পিতাকে ওখান থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সেই রাতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 3টে বেজে গেছিল। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমাদের প্রথম ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা এমনটা হবে। আজও যখন আমার সেই রাতের কথা মনে পড়ে, আমার গায়ের রক্ত হিম হয়ে আসে।